হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করব সেটা অ্যাকচুয়ালি ক্লাস 10 এর যে আমরা লাইটের চ্যাপ্টার করছিলাম সেখানে আমরা ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট করেছিলাম, যেখানে বলেছিলাম যে রিফ্লেকশন পড়েছিলাম। আজকে সেকেন্ড চ্যাপ্টার হবে, যেটা অ্যাকচুয়ালি রিফ্র্যাকশন অফ লাইট। ঠিক আছে, তো এটা আলোর প্রতিসরণ সংক্রান্ত ব্যাপার স্যাপার। সেক্ষেত্রে আমরা বেসিক কিছু কনসেপ্টের উপরে জোর দেবো এবং তারপরে ওই মানে কি করে ওই অবতল লেন্স বা উত্তল লেন্স এদের যে কনসেপ্টটা আছে এদের উপর জোর দেবো, দিয়ে যে ফর্মুলা ওয়াইজ যে লেন্সের ফর্মুলা এবং লেন্সের পাওয়ার আমরা দেখবো, দেখে মোটামুটি চ্যাপ্টারটা কমপ্লিট করবো। ওকে, তো চলো ভিডিওটা শুরু করি। তার আগে আমি এটা বলে দিতে চাই যে আমাদের তো মোটামুটি যে আমি এনসিআরটি ফাউন্ডেশন কোর্স করাছিলাম, যেখানে আমি ক্লাস 9 এবং ক্লাস 10-এর বায়োলজি এবং কেমিস্ট্রি দুটো চ্যাপ্টার কমপ্লিট করে, মানে দুটো সাবজেক্ট কমপ্লিট করে দিয়েছি। ফিজিক্সের মোটামুটি আমাদের ক্লাস 10-এর লাইট ইলেকট্রিসিটি ম্যাগনেট কমপ্লিট হয়ে গিয়েছে। আর লাইটের চ্যাপ্টারে আজকের মোটামুটি 60%-এর উপরে আজকে কমপ্লিট হয়ে যাচ্ছে রিফ্র্যাকশন হয়ে গেলে। এরপরে আমরা আর একটা চ্যাপ্টার থাকবে ওই আলোর বিচ্ছুরণ বা এরকম মানব চোখ এরম এরম ব্যাপার সবার একটা চ্যাপ্টার আছে, ওইটা কমপ্লিট করলে মোটামুটি আমাদের ক্লাস 10-এর ফিজিক্স কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তারপরে শুধু পড়ে থাকবে ক্লাস 9-এর ফিজিক্স, যেখানে সাউন্ড আছে আর যেটি মেকানিক্সের চ্যাপ্টারটা আছে। ব্যাস, করলে মোটামুটি আমরা কমপ্লিট করে ফেলতে পারবো খুবই তাড়াতাড়ি। তো আর এছাড়া আমি তো ওই বায়োলজির বিভিন্ন যেটি পিওয়াইকিউস রিলেটেড ভিডিও আনছি, যেখানে 25টা করে কোশ্চেন্স ডেলি আনার চেষ্টা করছি। এরপরে আমি কেমিস্ট্রি আনবো। তার আগে আমি মোটামুটি চেষ্টা করছি প্রত্যেকটা সাবজেক্টের উপরে আপাতত যেগুলো পরীক্ষায় এসেছিলো, যেটি পিওয়াইকিউস, সেটা প্রায় 100-3 করে কোশ্চেন্স আনা। যেমন ধরো যেইর আমি মোটামুটি গোটা 50 কোশ্চেন নিয়েছি। অ্যাকচুয়ালি যেইতে বেশি কোশ্চেন ছিল না, যে পরীক্ষা হয়ে গেছিলো। তারপরে এএলপিতে এএলপির অ্যাকচুয়ালি বেশ কোশ্চেনগুলো আছে মোটামুটি শর্টের মতো, আর টেকনিশিয়ানও ওরকম শর্টের মতো কোশ্চেন আনবো। তো মোটামুটি ওরকম 300-350 মতো কোশ্চেন হয়ে যাবে তোমাদের। তারপরে আমি কেমিস্ট্রি শুরু করবো, কেমিস্ট্রিও সেম প্রসেসের মাধ্যমে আনবো এবং সেমভাবে আমি ফিজিক্সটাও শুরু করব। তাহলে আপাতত এই ভিডিওটা শুরু করি, চলো দেখি কী আছে ভিডিওতে। লেট স্টার্ট। প্রথমে চলে আসছে মোটামুটি আমাদের এই রিফ্লেকশন লাইটের যে ব্যাপার সময়গুলো আমরা প্র্যাকটিক্যালি দেখে থাকি। যেমন যদি কোনো একটা গ্লাসের মধ্যে যদি ধরো পেন্সিল বা পেন রাখি, মনে হয় যেন সেটা উপরের দিকে উঠে আছে, উপরের দিকে উঠে আছে। যে ঠিক আছে, এই যে ঘটনাটা ঘটছে, যে ঠিক এটাকে বলা হয় রিফ্লেকশন অফ লাইট। মানে আলোর যে ঠিক যেটি প্রতিসরণ করে, আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় আলোর গতিপথের খানিকটা পরিবর্তন হয়। সেই জন্য আমাদের কাছে যেটা অ্যাকচুয়াল ভিউ, যেটা মানে অ্যাকচুয়াল যেটা ভিউ হয় সেটা না দেখে আমরা অন্য ধরনের ভিউ দেখে থাকি, খানিকটা উপরে উঠে আছে বা বিঁকে আছে এরম দেখে মনে হয়, পাশ থেকে বা উপর থেকে। ঠিক আছে, তো এটা আমি একটা জাস্ট এক্সাম্পলের মাধ্যমে ছোটোভাবে ব্যাখ্যা করলাম। এরপরে যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে যে আলোর বিভিন্ন তত্ত্ব সম্পর্কে কিছু ব্যাপারগুলো, আলোর যে কিছু নেচার, যেমন আলোর কণিকা তত্ত্ব, মানে আলো যে পার্টিকেলস নেচার, আলো পার্টিকেল নেচারে বলেছিল যে ঠিক অ্যাকচুয়ালি বলেছিলেন নিউট্রন। আলোর হাইগেন্স বলে যিনি, তিনি আলোর ওয়েভ নেচার ব্যাপার বলেছিলেন, যে আলো তরঙ্গের আকার বিস্তার করে। আর ম্যাক্সওয়েল বলে যে বিজ্ঞানী ছিলেন, তিনি বলেছিলেন আলো এক ধরনের চুম্বকীয় তরঙ্গ এবং এই তরঙ্গ বিস্তারের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। আর প্ল্যাঙ্ক, তিনি বিংশ শতাব্দীতে কোয়ান্টাম তত্ত্ব প্রকাশ করেছেন, যেখানে বলেছিলেন যে আলোর কণাকে ফোটন কণা শক্তি হিসেবে বলেছিলেন। আর আইনস্টাইন, যিনি সর্বশেষ আলোর তড়িৎক্রিয়া ব্যাখ্যা করেছিলেন, যেখানে আবার আলোর তরঙ্গ তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা, মানে যা মানে এই আলোক তড়িৎক্রিয়া যেটা বলেছিলেন সেটা আবার তরঙ্গ তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায় না। তাই বলা যায় মোটামুটি আলোর তরঙ্গ ধর্ম এবং কণাধর্ম দুই আছে। তাই আলো এক ধরনের ডুয়েল নেচার ক্যারেক্টার, ডুয়েল নেচারের ক্যারেক্টার হয়ে থাকে আলো। যাই হোক, এর পরের স্লাইডে যাচ্ছি আমরা, যেখানে আলোর প্রতিসরণ সংক্রান্ত ব্যাপার স্যাপারগুলো দেখব। তো আলোর প্রতিসরণ কি, মনে হচ্ছে যে আলো একটা স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে যখন আলো সরলরেখায় চলে, ঠিক আছে, তাই আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে, অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে, তখন কি ঘটে, তখন এটা অ্যাকচুয়ালি সরলরৈখিক পথে গমন করে এবং না এটার অভিমুখ পরিবর্তন করে, সে সম্পর্কে আমরা দেখব। যেমন ধরো একটা জলপূর্ণ একটা ট্যাঙ্ক কিংবা একটা পুকুরের তলদেশের প্রকৃত অবস্থান থেকে কিছুটা উপরে উঠে আছে বলে মনে হয়। ধরো একটা পুকুর, অ্যাকচুয়ালি পুকুরে যদি কোনো তলদেশটা যদি আমরা ওপর থেকে দেখি, মনে হবে যেন খানিকটা মানে অ্যাকচুয়াল যে ডিস্টেন্স থাকা দরকার তার থেকে খানিকটা উপরে উঠে আছে বলে মনে হয়। আবার যখন কিছু আমরা ছাপানো বস্তুর উপর যখন আমরা পুরো কাঁচের ফলক দিয়ে দেখি, তখন সেটাকে মনে হয় যেন উপরের দিকে উঠে আছে। যেমন আমি ওই একটা কাঁচের গ্লাসের মধ্যে ধরো কিছু একটা পেন্সিলকে যেমন নিমজ্জিত করে দেখলাম, ওইটা আমি দেখালাম। এছাড়া বায়ু এবং জলের আন্ততলে খানিকটা সরে যায় বলে মনে হয়। তাই এখানে বলা যায় যে কাঁচের গ্লাসে জলে রাখা একটা লেবুকে পাশ থেকে দেখলে অপেক্ষিত অনেকটা বড় বলে মনে হয়। এরূপ অভিজ্ঞতা সমূহ থেকে আমরা কি জানি,
যে আমরা জলে আংশিক নিমজ্জিত পেন্সিলের আপাত সরণের ঘটনাকে যদি আমরা বিবেচনা করি, সেক্ষেত্রে দেখব যে অ্যাকচুয়ালি কী হয়, জলের উপরে থাকা পেন্সিলের অংশের তুলনায় জলের মধ্যে দিয়ে থাকা যে পেন্সিল থাকে সেটা যেন ভিন্ন দিক থেকে তার আলো আসছে বলে মনে হয়। সেক্ষেত্রে ব্যাপারটা কী হয়, এর ফলেই আন্ততলে একটা পেন্সিলটা সরে গেছে বলে মনে হয়। এর কারণটা কি? কারণটা অ্যাকচুয়ালি কিছুই না, কারণ হচ্ছে গিয়ে এর কারণটা আমরা জানবো পরের স্লাইডে, যেখানে আমরা দেখব যে এই যে এটা ধরো একটা পেন্সিল রাখা ছিল, এই ব্যাপারটা পরিবর্তন ঘটছে। তো এখানে একটা এক্সাম্পলের মাধ্যমে দেখা হয়েছে যে আয়তাকার কাঁচের ফলকের মধ্য দিয়ে যখন আলোর প্রতিসরণ ঘটে তখন আমরা কি করে বুঝবো। ধরো এটা অ্যাকচুয়ালি কাঁচ ফলক আছে, এটা বায়ুমাধ্যম থেকে যখন হচ্ছে আলো যখন প্রবেশ করছে, মানে লঘু মাধ্যম থেকে যখন লঘু মাধ্যম থেকে, যেহেতু বায়ু হচ্ছে লঘু মাধ্যম, তা থেকে যখন ঘন মাধ্যমে প্রবেশ করছে, যখন কি হচ্ছে, তখন এই অবিলম্ব থেকে যে ঠিক দূরে সরে যাচ্ছে, অবিলম্বর দিকে সরে আসছে, লঘু থেকে যখন ঘনতে প্রবেশ করছে। তাই ব্যাপারটা এরমভাবেই আমরা যদি প্রকাশ করি, দেখব যে এই যে আলোকরশ্মি যখন ঘনতর মাধ্যম থেকে যখন লঘু মাধ্যমে প্রবেশ করে তখন আলোক অবিলম্ব থেকে দূরে সরে যায়। আর উল্টোটা হয় যখন হচ্ছে কি আলোকরশ্মি যখন লঘুতর মাধ্যম থেকে যখন ঘনতর মাধ্যম অর্থাৎ বায়ু থেকে যখন কাছে প্রবেশ করে, তখন দেখবো আলোকরশ্মি অবিলম্বের দিকে বেঁকে গেছে। এইটা যদি অবিলম্ব হয় এর দিকে আলোকরশ্মিটা বেঁকে গেছে। আর যদি উল্টোটা হয় তখন আবার দেখবো আমরা আলোকরশ্মিটা এইদিকে বেঁকে গেছে, বাইরের দিকে। তো এই ঘটনাগুলো থেকে মোটামুটি আমরা জানতে পারি, মানে এটা আমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার করে এরকম যে মানে আলোকরশ্মি মোটামুটি একটা আলোকরশ্মি দুটো মাধ্যমের আন্তঃতলে লম্বভাবে আপতিত হলে কি ঘটে সেটা আমরা দেখলাম, যেক্ষেত্রে ওই আলোর দ্রুতির পরিবর্তন হয়। মানে আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য একটা স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন আলোকের দ্রুতির পরিবর্তনের কারণে আলোর প্রতিসরণ ঘটে। এটাই হলো মেন ঘটনা। মানে আলোর দ্রুতি মানে কি, আলোর গতিবেগের পরিবর্তন ঘটে, আলোর গতিবেগের অ্যাকচুয়ালি পরিবর্তন ঘটে। যেহেতু এর একটা ডিরেকশন আছে সেই জন্য একে বলা হচ্ছে, তাই বলা হচ্ছে যে আলোর দ্রুতির এক ধরনের পরিবর্তন ঘটে, তাই একে বলা হয় আলোর সূত্র, আলোর যে প্রতিসরণ। এখন এই প্রতিসরণের সূত্রটা আমরা প্রকাশ করতে পারি, এটা অ্যাকচুয়ালি স্নেল করেছিলেন, যেখানে আলোর প্রতিসরণের উদাহরণগুলো আগে আমরা দেখিনি। যেমন ধরো দেখবে সূর্যোদয়ের আগে এবং সূর্যোদয়ের পরে আলোর এই সূর্যাস্তের পরে সূর্যকে আমরা দেখতে পাই, এটা আলোর প্রতিসরণের এক্সাম্পলের মধ্যে পড়ে। আবার যখন নক্ষত্রগুলো মিটমিট করে, সেক্ষেত্রে কী হয়, নক্ষত্রগুলো থেকে মানে অনেক ডিস্টেন্স দিয়ে আসছে, তো বায়ুমণ্ডলে বায়ুস্তরের বিভিন্ন মাধ্যমে ঘনত্ব আলাদা হয়, সেই জন্য সেক্ষেত্রে প্রতিসরণ দেখা যায়। এছাড়া জলপূর্ণ ওই পুকুর বা পাত্রের যেটি গভীরতাকে অনেক কম মনে হয়, যেন ওপরের দিকে উঠে আছে বলে মনে হয়। আবার টেবিলের উপরে কোনো লেখাকে যদি আমরা স্বচ্ছ কাঁচ দিয়ে চাপা দিই, সেক্ষেত্রে লেখাটা মনে হবে যেন উপরের দিকে উঠে আছে। এছাড়া পেন্সিল অর্ধেক ভর্তি গ্লাসের মধ্যে যদি আমরা নিমজ্জিত করি, দেখবো পেন্সিলটা যেন মনে হচ্ছে কেটে আছে বা ভেঙে আছে বলে মনে হয়। এছাড়া জল ভর্তি গ্লাসের মধ্যে যদি একটা লেবু রাখি, সেটা স্বাভাবিকের তুলনায় অনেকটা বড় আকারে লাগে। যেমন মাছকেও যখন আমরা দেখবো, ধরো যে ঠিক পুকুর আছে, ট্যাঙ্ক আছে, তার মধ্যে মাছ আছে, মাছটাকে যখন আমরা দেখছি, মাছকে যখন আমরা দেখছি, মাছ অ্যাকচুয়ালি যে ঠিক নর্মালের তুলনায় অনেকটা বড় আকারে মনে হয়। ঠিক আছে, সেক্ষেত্রে ওই মাছটাকে অনেকটা বড় আকারে মনে হয়। এছাড়া নক্ষত্ররা দূর থেকে অনেক বেশি দূরত্বে আছে বলে সেক্ষেত্রে তাদের ওই মিটমিট ব্যাপারটা অনেকটা মনে হয় যেন তারা মিটমিট করছে। এটা অ্যাকচুয়ালি আলোর প্রতিসরণের জন্য হয়। সেক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি বায়ু মাধ্যম, মানে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো আসছে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসছে, সেই জন্য অবিলম্বের দিকে সরে আসছে আলোর রশ্মি। যাই হোক, তারপরে স্লাইডে চলে আসছে। যেমন ধরো এটা অ্যাকচুয়ালি ডেন্সার, এটা অ্যাকচুয়ালি এক্সাম্পলের মাধ্যমে আমি দেখাতে চাইছি, যেখানে বলা হচ্ছে যে ঘন থেকে যখন হচ্ছে লঘুতে আসছে তখন কি হচ্ছে, অবিলম্ব থেকে তখন দূরে সরে যাচ্ছে, তখন অ্যাঙ্গেলের মানটা বাড়ছে। ঠিক আছে, তখন হচ্ছে এটা যদি আপাতন কোণ আর এটা যদি প্রতিসরণ কোণ হয়, আই হলো আপাতন কোণ আর হলো প্রতিসরণ কোণ। তাহলে এই আপাতন কোণ এবং প্রতিসরণ কোণ যদি হয়, যখন ঘন থেকে লঘুতে আসবে তখন হচ্ছে কি হবে, সেটা অ্যাকচুয়ালি বাড়বে, সেই জন্য আর এর মানটা বেশি হবে আয়ের থেকে। আবার উল্টোটা যখন হবে, যখন লঘু থেকে ঘনতে আসবে তখন আর এর মানটা তখন কমে যাবে, তখন আয়ের মানটা বড় হবে। এই হচ্ছে আমাদের লজিক। লঘু থেকে ঘনতর মাধ্যমে আলো প্রবেশের ব্যাপার স্যাপারগুলো বললাম। এরপরে স্লাইডে দেখবো আমরা আলো প্রতিসরণের সূত্র। তো আলো প্রতিসরণের সূত্র অনেকটা আলোর প্রতিফলনের সূত্রের মতোই, যেখানে বলা হচ্ছে আপতিত রশ্মি, প্রতিষ্ঠিত রশ্মি আপাতন বিন্দুতে স্বচ্ছ মাধ্যমে দুটো আন্তঃতলের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে। 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর, একবর্ণীয় আলো এবং নির্দিষ্ট মাধ্যমে যুগলের ক্ষেত্রে আপাতন কোণে সাইন এবং প্রতিসরণ কোণে সাইনের অনুপাত একটা ধ্রুবক হয়।
এই সূত্রটা প্রতিসরণে স্নেলের সূত্র নামে পরিচিত, যেখানে বলা হচ্ছে স্নেলের সূত্রটা হলো সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু ধ্রুবক, যাকে বলা হয় মিউ দিয়ে প্রকাশ করা হয়। এই মানটাকে মোটামুটি মাধ্যমের সাপেক্ষে, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলা হয়। তাই সেক্ষেত্রে আমরা এটাকে প্রকাশ করতে পারি। যাই হোক, তারপরে স্লাইডে চলে যাই, যেখানে বলা হচ্ছে প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্কের ক্ষেত্রে কী কেস হচ্ছে? প্রতিসরাঙ্ক হচ্ছে যে একটা আলোক রশ্মি একটা স্বচ্ছ মাধ্যম থেকে অপর একটা স্বচ্ছ মাধ্যমে যখন যাবে, সেক্ষেত্রে যাওয়ার সময় দ্বিতীয় মাধ্যমের অভিমুখে পরিবর্তন করে। এই যে বললাম, আলো যখন একটা মাধ্যম থেকে অন্য একটা মাধ্যমে যাচ্ছে, মাধ্যম 1 থেকে মাধ্যম 2তে যাচ্ছে, আলোর গতিপথে পরিবর্তন হয়। সেক্ষেত্রে কোনো মাধ্যমের যুগলের ক্ষেত্রে আলোকরশ্মি অভিমুখে যতটা পরিবর্তন ঘটে, সেটা আমরা মানে তার প্রতিসরাঙ্ক নামক ধ্রুবকের মাধ্যমে জানতে পারি। সেক্ষেত্রে ধরো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাচ্ছে, যদি এই যে আমরা এখানে যদি ব্যাখ্যাটা দিই, যতক্ষণ যে আলোর বিস্তারের আপেক্ষিক দ্রুতির মতো এটা একটা গুরুত্বপূর্ণ প্রাকৃতিক রশ্মি রাশির সাথে আমরা যে প্রতিসরাঙ্কের সম্পর্ক করতে পারি। সেক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন মাধ্যমে আলো বিভিন্ন দ্রুতিতে বিস্তার লাভ করে। যেমন আলো শূন্য মাধ্যমে 3 × 10⁸ মিটার/সেকেন্ড দ্রুতি নিয়ে চলাচল করে, আর বায়ুতে আলো দ্রুতি শূন্য মাধ্যমে দ্রুতির তুলনায় অনেক সামান্য কম হয়ে থাকে। কাঁচ বা জলে এটা যথেষ্ট পরিমাণে হ্রাস পায়। তার মানে এটাই বলা যাচ্ছে যে কাঁচ বা জলের মধ্যে দিয়ে যায়, তখন আলোর গতিবেগ খানিকটা হ্রাস পায়। সেক্ষেত্রে এই প্রদত্ত এই যে ধরো এখানে একটা দেওয়া আছে স্লাইড, সেখানে বলা হচ্ছে মাধ্যমের যুগলের ক্ষেত্রে প্রতিসরাঙ্কের মান মাধ্যম দেওয়া আলোর দ্রুতির উপর ডিপেন্ড করে। যেমন ধরো এক নম্বর মাধ্যম থেকে যখন 2 নম্বর মাধ্যমে আলো যাচ্ছে, তখন আলোক রশ্মির কথা যদি আমরা বিবেচনা করে দেখি, তার মানে কি বললাম এখানে, এই যে এখানে যেটা বলছিলাম, মোটামুটি আলো 3 × 10⁻10 মিটার দ্রুতি চলাচল করে, কিন্তু বায়ুতে আলোর দ্রুতি শূন্য মাধ্যমে দ্রুতির তুলনায় অতি সামান্যই কম। বায়ুতে আলোর দ্রুতি শূন্য মাধ্যমে অপেক্ষা খানিকটা কম। সেক্ষেত্রে কাঁচ বা জলে এর পরিমাণ যথেষ্ট হ্রাস পায়। শূন্য মাধ্যমে আলো যেটা দ্রুতি থাকে সেটা বায়ু মাধ্যম তুলনায় খানিকটা কম, কাঁচ বা জলের ক্ষেত্রে আরও কমে যায়। সেক্ষেত্রে ধরি মাধ্যম 1 নম্বর মাধ্যম থেকে 2 নম্বর মাধ্যমে যখন আলো যায়, যদি আমরা দেখি এখানে যে 1 নম্বর মাধ্যমে আলোর দ্রুতিকে স্পিডটাকে যদি V1 বলি, আর 2 নম্বরের ক্ষেত্রে যদি V2 বলি, 1 নম্বর থেকে যখন 2 নম্বরে যায় তাদের ক্ষেত্রে আলোর দ্রুতির অনুপাতটা ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। সেই মোটামুটি সম্পর্কটা দাঁড়াচ্ছে এরকম, মিউ, যে এটাকে যদি আমরা মিউ বা এন ধরি, মিউ এর সাথে মোটামুটি এর সম্পর্ক হয়ে থাকে 1/V হয়ে থাকে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা যদি দেখি 1 নম্বর মাধ্যমে আলোর দ্রুতি এবং 2 নম্বর মাধ্যমে আলোর দ্রুতি অনুপাত 1 নম্বর মাধ্যমের সাপেক্ষে 2 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ককে প্রকাশ করে। তাই n/1 মানে বলা হচ্ছে যে n/1 মানে হচ্ছে কি, বা এটাকে যদি আমরা μ/1 বলি, তার মানে কি μ2/μ1 মানে V1/V2। তার মানে সম্পর্কটা অ্যাকচুয়ালি মিউ এর সাথে হয়ে থাকে, প্রতিসরাঙ্কের সাথে আলোর গতিবেগের মান হচ্ছে কি ব্যস্তনবাদী সম্পর্ক হয়। এখান থেকে জানবে যে আলোর প্রতিসরাঙ্ক মান বাড়লে বেগ কমবে, আবার বেগ বাড়লে প্রতিসরাঙ্ক কমবে। সেক্ষেত্রে এর একটা চার্ট আছে যেটা আমরা দেখব। আবার যদি এখানে আমরা যদি দেখি 2 নম্বর মাধ্যম থেকে 1 নম্বর মাধ্যমে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে 2 নম্বর মাধ্যমের স্পিডটা 2 নম্বর থেকে 1 নম্বরে যাচ্ছে, সেই জন্য 2 নম্বর যেটা অ্যাকচুয়াল লেখা হচ্ছে কি 1 নম্বর থেকে 2 নম্বরে যাচ্ছে, আলোর স্পিডটাকে আগে আমরা রাখবো V1/V2। আর যদি 2 নম্বর থেকে 1 নম্বরে যেতে, আলোর স্পিডটাকে আগে রাখবো V2/V1। সেক্ষেত্রে মোটামুটি বলা হয়েছে যে এই পরম প্রতিসরাঙ্ক আলো 1 নম্বর মাধ্যম যদি আলো শূন্য হয়, আর 2 নম্বর মাধ্যম যদি আলোর প্রতিসরাঙ্ককে শূন্য মাধ্যমের সাপেক্ষে বলা হয়, সেক্ষেত্রে মাধ্যমটিকে পরম প্রতিসরাঙ্ক বা অ্যাবসলিউট প্রতিসরাঙ্ক বলা হয়। সেক্ষেত্রে বলা হয় যে শুধুমাত্র n2 রূপে প্রকাশ করা হয়। বায়ুতে আলোর দ্রুতিকে c দিয়ে প্রকাশ করা হয়, এবং কোনো মাধ্যমে আলোর দ্রুতি v হলে তার প্রতিসরাঙ্ক মান কি হয়ে থাকে সেটা আমরা দেখব। সেটা দেখার আগে মোটামুটি আগে এখান থেকে এটা দেখে নিই, তারপরে বলছি। যেমন ধরো অ্যাকচুয়াল যাকে বলা হয় পরম প্রতিসরাঙ্ক বা অ্যাবসলিউট যে প্রতিসরাঙ্কের কেসটা আসছে, অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্স। সেক্ষেত্রে কী হচ্ছে, এনএম মানে বায়ুতে আলোর দ্রুতি, যেটা অ্যাকচুয়ালি কত হয় বাই মাধ্যমে আলোর দ্রুতি। যেমন ধরো সেক্ষেত্রে এখানে কতগুলো দেওয়া হলো, পরম প্রতিসরাঙ্কের মান দেওয়া হলো। জলের পরম প্রতিসরাঙ্ক 1.33, এটা বোঝা যাচ্ছে বায়ুতে আলোর দ্রুতি এবং জলে আলোর দ্রুতির মান 1.33 সমান হয়ে থাকে। সেক্ষেত্রে বলা অনুরূপভাবে ক্রাউন কাঁচের ক্ষেত্রে মান হয়ে থাকে 1.52। তাই তথ্যগুলো থেকে আমরা পাই বায়ু হচ্ছে কি বায়ুতে আর আলোর দ্রুতি 1.003, বরফে 1.31, জলে 1.33, অ্যালকোহলের ক্ষেত্রে 1.36, ক্রাউন কাঁচে হয়ে থাকে 1.52, আর সব থেকে বেশি হয়ে থাকে যতক্ষণ হিরে 2.42। এর মানটা মনে রাখতে হয়। এর মিউ এর মান 2.42 হিরে,
ক্রাউন কাঁচের ক্ষেত্রে 1.52, 1.4 ফর কেরোসিনে, এটা মনে রাখা যায়। অ্যালকোহল 1.36, এরকমভাবে মান হয়ে থাকে। আর শূন্য মাধ্যমে তো যতক্ষণে হয়ে থাকে 3 × 10⁻, ওই যে ওটা অ্যাকচুয়ালি আলোর গতিবেগ হয়ে থাকে তার সাপেক্ষে যখন বার করা হচ্ছে, ঠিক আছে। তো মোটামুটি এর আগে স্লাইডে যেটা বাকি ছিল, যেটা অ্যাকচুয়ালি জলের মধ্যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে ওই জলের মধ্যে মানে এক্সাম্পলের কী কী মধ্যে পড়ছে, ও জলের মধ্যে মানে বায়ুর বুদবুদ যেটা উঠে আসে সেটা কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের মধ্যে পড়ে। আর মরুভূমির মরীচিকা, এটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে পড়ে। অ্যাকচুয়ালি এই স্লাইডের এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, এই ব্যাপারটা কিন্তু এখানে নেই, আমাদের এই এনসিইআরটি সিলেবাসে নেই। সেই জন্য এটাকে আমি জাস্ট একটা এক্সাম্পল হিসাবে বললাম, এটাকে বেশি আর ডিটেলস গেলাম না। নাহলে আমি এই ছবিটার মাধ্যমে ব্যাখ্যা দিতে পারতাম, যেখানে ওই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল সংকট কোণের ব্যাপারটা আসছে, একটা অপরের সাপেক্ষে 90 ডিগ্রি হয় তখন এই যে যেটি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হয়, আপাতন কোণের মান প্রতিসন কোণের সাপেক্ষে 90 ডিগ্রি হলে তখনই ব্যাপারগুলো দেখা যায়, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। যাই হোক, তার পরের স্লাইডে চলে যাই, যেখানে আমরা দেখব আলোকে প্রতিষ্ঠিত করার সামর্থ্যকে কোনো মাধ্যমের আলোকীয় ঘনত্ব বলা হয়ে থাকে, আলোকীয় ঘনত্বের সাহায্যে প্রকাশ করা। যেমন আলোকীয় ঘনত্ব একটা তাৎপর্যটা কি, মোটামুটি আমরা একটু আগে দেখলাম যে লঘুতর মাধ্যম এবং ঘনতর মাধ্যম দুটো শব্দ ব্যবহার করেছি, তাই আলোকীয় লঘুতর মাধ্যম এবং আলোকীয় ঘনতর মাধ্যমের যদি আমরা কথা বলি, একটা মাধ্যম অপর মাধ্যম অপেক্ষা আলোকীয়ভাবে ঘনতর, সেক্ষেত্রে বলা হচ্ছে যে দুটো মাধ্যমের অধিক প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যমটা অপর মাধ্যম অপেক্ষা আলোকীয়ভাবে যতক্ষণে ঘনতর হয়ে থাকে, এবং নিম্ন প্রতিসরাঙ্কের মানে অপর মাধ্যমটা আলোকীয়ভাবে কী হয়, লঘুতর হয়। তার মানে ব্যাপারটা এটাই বোঝাচ্ছে দুটো মাধ্যমের অধিক প্রতিসরাঙ্ক, যার প্রতিসরাঙ্ক বেশি সেটা অন্য মাধ্যম অপেক্ষা আলোর কীভাবে ঘনতর, স্বাভাবিকভাবে মানে প্রতিসরাঙ্কের সাথে অ্যাকচুয়ালি এর সম্পর্কটা সমানুপাতিক। ডেনসিটি, প্রতিসরাঙ্কের সাথে ডেনসিটির সম্পর্ক সমানুপাতিক, বাট প্রতিসরাঙ্কের সাথে গতিবেগের সম্পর্ক ব্যস্তানুপাতিক, ঠিক আছে। তার মানে এখানে আমরা এটাই জানছি, নিম্ন প্রতিসরাঙ্ক আছে যার, তার কিন্তু অপর মাধ্যমটা অপেক্ষাকৃত যেটি লঘুতর, তাই ঘনতর মাধ্যম অপেক্ষা লঘুতর মাধ্যমে আলোর দ্রুতি অনেকটা বেশি হয়। এই জন্য লঘুতর মাধ্যম অপেক্ষা ঘনতর মাধ্যমে, তার মানে এখানে বলতে চাইছি এটাই, আলো স্পিড যার প্রতিসরাঙ্ক বেশি, যার হচ্ছে কি প্রতিসরাঙ্ক বেশি, তার ডেন্সিটি বেশি মানে কি হবে, ঘনতর। তাহলে ঘনতর মানে সেখানে স্পিড অ্যাকচুয়ালি কম হবে, তার মানে অ্যাকচুয়াল দেখতে গেলে ডেন্সিটির সাথেও তো এর সম্পর্ক ব্যস্তানুপাতিক হয়ে গেল। তার মানে ডেন্সিটি, এখান থেকে আমরা এই দুটো থেকে আমরা এটাই পাচ্ছি, ডেন্সিটির সাথেও তো স্পিডের সম্পর্ক ব্যস্তানুপাতিক। সেই জন্য যেটা অ্যাকচুয়ালি লঘুতর মাধ্যম হয় তার ক্ষেত্রে আলো স্পিডটা বেশি হয়ে থাকে, ঠিক আছে। তার মানে এখান থেকে আমরা যে সম্পর্কটা পেলাম সেখান থেকে কি, যে প্রতিসরাঙ্ক বেশি হলে ঘনত্ব বাড়বে, আবার ঘনত্ব বাড়লে স্পিড কমবে। এই হলো আমাদের জিস্ট, ওকে। এগুলো দিয়ে কিন্তু অনেকটা অ্যানালাইটিক্যাল কোশ্চেন আসে, ঠিক আছে। তারপরে স্লাইডে চলে যাই, যেখানে আমরা গলীয় লেন্সের ক্ষেত্রে দেখব, গলীয় লেন্সের প্রতিসরণটা দেখব। মোটামুটি একটা গলীয় লেন্স দুটো মানে একটা লেন্স মোটামুটি দুটো গলীয় তল দিয়ে তৈরি হয়, ঠিক আছে। সেক্ষেত্রে মানে উত্তল লেন্সের ক্ষেত্রে দুটো তলের ওভাল টাইপের থাকে, মানে লেন্সের বাইরের দিকটা স্ফীত হয়, তাকে বলা হয় উত্তল লেন্স বলা হয়। দুটো গলীয় তল সবার ক্ষেত্রে থাকে, একে উত্তল লেন্স বা কনভেক্স বলা হয়। এদের সাধারণত উত্তল লেন্স বলা বা উভত্তল লেন্স বলা হয়। আর এরা মোটামুটি আলোকরশ্মিগুলোকে অভিসৃত কনভার্স করে, মানে যেটা অ্যাকচুয়ালি অবতল দর্পণ যেটা করছিল, মানে ভালো করে বোঝো, অবতল দর্পণ যে কাজটা করছিল সেটা লেন্সের ক্ষেত্রে করে উত্তল দর্পণ, উত্তল লেন্স, ওকে। ওই যে কনভার্জিংয়ের ব্যাপারটা, আলোকরশ্মিগুলোকে একটা নির্দিষ্ট বিন্দুতে আনতে সাহায্য করে। আবার অনুরূপভাবে উভবতল একটা লেন্সের ভিতরের দিকে, মানে যে লেন্সটা ভিতরের দিকে বাঁকানো থাকে তাদের ক্ষেত্রে গলীয় তল, তাদের মধ্যস্থলের প্রান্তটা অপেক্ষাকৃত সরু হয়ে থাকে, তাই এদের ক্ষেত্রে মোটামুটি আলোকরশ্মি অবস্থিত হয়, অর্থাৎ এখানে ডাইভার্জ হয়, এটা এখানে ডাইভার্জিং লেন্স হিসেবে কাজ করে, ঠিক আছে। এদেরকে অপসারী লেন্স বলা হয়। উভবতল লেন্সকেও অনেক সময় মানে অবতল লেন্সও বলা হয়ে থাকে। তার মানে এখানে উত্তল দর্পণ মানে কনভেক্স মিরর অ্যান্ড অবতল লেন্স, ওকে, কনসেপ্ট ক্লিয়ার, ব্যাস। তাই বলা হচ্ছে যে উত্তল কিংবা অবতল যে কোনো লেন্সের দুটো গলীয় তল থাকবে একদম,
এই তলগুলো প্রত্যেকটা একটা গোলকের অংশ হয়, প্রত্যেকটা একটা গোলকের অংশ হবে, এবং এই গোলকের কেন্দ্রকে বক্রতা কেন্দ্র বলা হয়। লেন্সের বক্রতা কেন্দ্রকে সি অক্ষ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এখন যদি বলা হয় যে যেহেতু লেন্সের দুটো মানে এক্ষেত্রে দুটো বক্রতা কেন্দ্র আছে, তাই এদেরকে C1 C2 দ্বারা প্রকাশ করা হয়। লেন্সের দুটো বক্রতা কেন্দ্রগামী সরলরেখাকে মোটামুটি প্রধান অক্ষ বলা হয়, এটা কারণ এটা প্রধান অক্ষ বলা হয়, এবং লেন্সের কেন্দ্রীয় বিন্দুটাকে ওর আলোক কেন্দ্র বা অপটিক্যাল সেন্টার বলা হয়, এটাকে যখন ও দিয়ে প্রকাশ করা হয়। লেন্সের যে আলোক কেন্দ্র থাকে তাকে বলা হয় অপটিক্যাল সেন্টার বলা হয়, যাকে বলা ও। আর দুটো কেন্দ্র থাকে, দুটো কেন্দ্রের মধ্যে কানেকশন থাকে কি, যাকে বলা হয় প্রধান অক্ষ বা বলা হয় যে প্রিন্সিপাল অ্যাক্সিস। আর ও তো বললাম যে ঠিক দুখানা কেন্দ্র থাকে, বক্রতা কেন্দ্র থাকে, সেন্টার অফ দ্য কার্ভে, যেটা সংখ্যা হয় দুটো, যেহেতু দুটো গোলকের অংশ না। এর পরের স্লাইডে চলে যাই, যেখানে আমরা দেখব যে মোটামুটি ও অক্ষ দ্বারা প্রকাশিত হয় কি লেন্সের ওই আলোক কেন্দ্রটাকে প্রকাশ করা হয়। এখন এখানে যেটা হচ্ছে যে লেন্সের আলোক কেন্দ্র, যেটা আলোক কেন্দ্রের মধ্য দিয়ে আলোকরশ্মি মোটামুটি বিচ্যুতি ছাড়াই অতিক্রম করে, তাই গোলীয় লেন্সের বৃত্তাকার সীমারেখা কার্যকরী ব্যাসকে বলা হয় উন্মেষ, এই উন্মেষকে বলা হয় অ্যাপারচার। গোলীয় লেন্সের বৃত্তাকার সীমারেখার কার্যকরী ব্যাস, ওর যে কার্যকরী ব্যাসটাকে বলা হয় অ্যাপারচার। ঠিক আছে, নট ব্যাসার্ধ, মানে এটা অ্যাকচুয়ালি ডায়ামিটারটাকেই বলা হয়, লেন্সের ডায়ামিটার। তো এখানে এই অধ্যায়ে আমরা দেখব যে সব লেন্সের ক্ষেত্রে সীমাবদ্ধ বক্রতা ব্যাসার্ধ, যে ঠিক আছে বক্রতা ব্যাসার্ধের তুলনায় উন্মেষ খুবই কম, যেটা আমরা আগের ক্ষেত্রেও দেখেছিলাম। বক্রতা ব্যাসার্ধ যেটা থাকে তার থেকে মানে বক্রতা যে যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধটাকেই তো বলা হয় বক্রতা ব্যাসার্ধ। ঠিক আছে, সেই বক্রতা ব্যাসার্ধ মোটামুটি সবসময় বেশি হয়ে থাকে কার থেকে, উন্মেষের থেকে। উন্মেষের থেকে বক্রতা ব্যাসার্ধ বেশি হবে। এবার যেটা বলা হচ্ছে যে বক্রতা কেন্দ্রে দুটো আলোক কেন্দ্র থাকে থেকে সমদূরত্ব হয়, এবং লেন্সকে ক্ষুদ্র উন্মেষ বিশিষ্ট পাতলা লেন্স বলা হয়। লেন্সের লেন্সের উন্মেষটা খুবই কম হয় এবং পাতলা হয়ে থাকে, পাতলা। এবং একটা লেন্সের উপর সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হলে কি ঘটে, সেক্ষেত্রে আমরা দেখব যে ধরো একটা কাগজ, ওই যে যেটা সেই আমরা এর ক্ষেত্রে পড়েছিলাম অবতল দর্পণের ক্ষেত্রে, কাগজ মোটামুটি ধোঁয়া সহ জ্বলতে শুরু করে, সেক্ষেত্রে সূর্য থেকে আগত আলোকরশ্মি সমান্তর আলোকরশ্মি গঠন করে। এখন এই আলোকরশ্মিকে যদি কোনো লেন্সের উপর আনা হয়, দেখা যাবে একটা বিন্দু বা স্পটে গিয়ে কাগজটার উপর পড়ছে, একটা স্বপ্নবিম্ব তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কেন্দ্রীভূত হয়ে তাপটা থেকে আগুন জ্বলে ওঠে। ঠিক আছে, যাই হোক, এখন যেটা আমরা দেখবো সেখানে কি, যে লেন্সের প্রধান অক্ষের সমান্তর আলোকরশ্মির কথা যদি বিবেচনা করি, সেক্ষেত্রে দেখবো লেন্সের মধ্যে কী ঘটে, উত্তর লেন্সের ক্ষেত্রে মোটে অবতল লেন্সের ক্ষেত্রে কী ঘটে যদি আমরা দেখি, যে বলা হয় যে প্রধান অক্ষের সমান্তরাল কিছু আলোকরশ্মি আছে যেটা উত্তর লেন্সের উপর আপতিত হচ্ছে। এ সকল রশ্মি মোটামুটি উত্তর লেন্স থেকে প্রতিষ্ঠিত হওয়ার পর প্রধান অক্ষের উপরে একটা বিন্দুতে মিলিত হয়। এই বিন্দুটাকে বলা হয় লেন্সের মুখ্য ফোকাস। যেটা হয় অ্যাকচুয়ালি, যে আলোকরশ্মি আসছে, ধরো একটা লেন্স আছে, আলোকরশ্মি আসছে, আসার পর একটা নির্দিষ্ট বিন্দুতে এরা যে ঠিক মিট করছে। ঠিক আছে, এরা নির্দিষ্ট বিন্দুতে এরা মিট করছে, এটাকে বলা হয় মুখ্য ফোকাস। এটা আমি দেখাচ্ছি ছবির মাধ্যমে। আর এটা অ্যাকচুয়ালি হলো মুখ্য ফোকাস। এবং অবতল লেন্সের ক্ষেত্রে কি, অবতল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মিগুলো আপতিত হচ্ছে লেন্সের উপর, আপতিত হওয়ার পর অপসৃত হচ্ছে, মানে ডাইভার্জ হচ্ছে অ্যাকচুয়ালি, এবং অন্য একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাকে বলা হয় যে ও অবতল লেন্সের মুখ্য ফোকাস, যেটা আমরা ছবির মাধ্যমে দেখব। আর মোটামুটি লেন্সের ক্ষেত্রে দুটো মুখ্য ফোকাস থাকে, তার মানে কি কি দেখলাম, লেন্সের বক্রতা কেন্দ্র দুটো, লেন্সের মুখ্য ফোকাস দুটো, সব দুটো করে। সেক্ষেত্রে এদেরকে F1 F2 দ্বারা প্রকাশ করা হয়। লেন্সের আলোক কেন্দ্র থেকে মুখ্য ফোকাসের যেটা ঠিক আছে ডিস্টেন্স থাকে, তাকেই বলা হয় তার ফোকাস দৈর্ঘ্য। ফোকাস দূরত্বকে আমরা F দিয়ে প্রকাশ করি। একটা উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য যদি আমরা নির্ণয় করতে পারি, সেক্ষেত্রে আমরা দেখব উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য আর এর ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য কি। লেন্সের দ্বারা গঠিত প্রতিবিম্ব, মানে ওই যে প্রতিবিম্বের যে ছবিগুলো যেটা অ্যাকচুয়ালি হবে, সেটা আমরা দেখবো আগে আগে সেটা আগে দেখি তারপর। যেমন ধরো এটা অ্যাকচুয়ালি উত্তর লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্ব গঠন। যদি উত্তর লেন্সের ক্ষেত্রে কি হয়, বস্তু যদি অসীমে থাকে, এর ক্ষেত্রেও যেটি প্রতিবিম্ব মোটামুটি হবে ফোকাসে হবে, আর সেক্ষেত্রে প্রতিবিম্ব ছোট হবে, সৎ অবশীর্ষ হবে। আর সৎবিম্ব অসৎবিম্ব তো আগের দিনে আমি ব্যাখ্যা দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, আর যদি সেটা বস্তু যদি 2f1 দূরত্বে থাকে, তাহলে সেক্ষেত্রে এর ব্যাখ্যাটা আমরা ছবির মাধ্যমে দেখব। চলো সেকেন্ডে চলে যাই, যেখানে প্রথমটা হলো ফোকাস। প্রথমেটা দেখো, প্রথমেটা যদি 1 নম্বর হচ্ছে এটা যদি অসীমে থাকে, বস্তু তৈরি হবে ফোকাসে, বলা হয় F2-তে। আকার হবে কি, বস্তুর আকার ছোট হবে এবং খর্বাকার হবে, সৎ অবশিষ্ট হবে, মানে সোজা।
তারপরে চলে আসছে কি সেকেন্ডটার ক্ষেত্রে, কি যদি 2f1 দূরত্বে থাকে, এটা f1, এটা 2f1, এটা f2, তাহলে সেক্ষেত্রে 2f1 যদি দূরত্বে থাকে তাহলে প্রতিবিম্ব তৈরি হবে f2 এবং 2f2 মাঝখানে, f2 এবং 2f2 মাঝখানে তৈরি হবে এবং আকার হবে খর্বাকার এবং সদবশিষ্ট হবে। যদি প্রতিবিম্ব, এটা হলো 2 নম্বর, যদি প্রতিবিম্ব, যদি এই বস্তু যদি এরকম 2f1 পজিশনে থাকে তাহলে কি হবে, প্রতিবিম্ব তৈরি হবে 2f2-তে, তাহলে সমান আকারের প্রতিবিম্ব তৈরি হবে, সদ অবশিষ্ট তৈরি হবে। আর যদি প্রতিবিম্ব 4 নম্বরে যদি প্রতিবিম্ব f1 এবং 2f1 এর মাঝখানে থাকে তাহলে সেক্ষেত্রে 2f2 দূরে হবে এবং এটা বিবর্ধিত হবে, লার্জ হবে, এনলার্জ, বিবর্ধিত মানে এনলার্জ। এটা এরম, এটা অ্যাকচুয়ালি মানে উত্তল লেন্সের ক্ষেত্রে। আর 5 নম্বরের ক্ষেত্রে কি হচ্ছে, যদি ফোকাসে তৈরি হয় বস্তুটা থাকে, যদি বস্তুটা যদি ফোকাসে থাকে তাহলে প্রতিবিম্ব তো অসীমে তৈরি হবে, অতি বৃহৎ, ভেরি এনলার্জ হবে। আর যদি বস্তু যদি 6 নম্বরে বস্তু যদি ফোকাস এবং আলোক কেন্দ্র যেটাকে ও এর মধ্যে থাকে তাহলে প্রতিবিম্ব লেন্সে যে পাশে বস্তু আছে সে পাশে তৈরি হবে এবং বিবর্ধিত তৈরি হবে, অসৎ এবং সমশিষ্ট তৈরি হবে। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা 6টা পয়েন্ট দেখলাম, কি 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 পজিশনে প্রতিবিম্ব তৈরি হয় সেটা দেখলাম। এরপরে স্লাইডে চলে আসছি, আমরা বলা হয়ে যায় যে অবতল দর্পণের ক্ষেত্রে, অবতল লেন্সের ক্ষেত্রে দেখব। অবতল লেন্সের ক্ষেত্রে ব্যাপারটা অনেকটা উত্তল দর্পণের মতো। যদি বস্তু অসীমে থাকে তো মোটামুটি ফোকাসে তৈরি হবে, একদম বস্তু অসীমে আছে প্রতিবিম্ব ফোকাসে তৈরি হবে, অসীম থেকে আসছে বস্তু, প্রতিবিম্ব তৈরি হচ্ছে ফোকাসে, এবং যেহেতু এর ক্ষেত্রে অসৎ প্রতিবিম্ব তৈরি হবে। ঠিক আছে, আর এটা অতি খর্বাকার বিন্দু আকারে। আর যদি অসীম এবং লেন্সের মধ্যে থাকে, অসীম লেন্সের মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে বস্তু প্রতিবিম্ব কোথায় হবে, আলোক কেন্দ্র, লেন্সে আলোক কেন্দ্রের মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে। বস্তু যদি অসীম এবং আলোক কেন্দ্রের মধ্যে থাকে, আলোক কেন্দ্র ওর মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে প্রতিবিম্ব তৈরি হবে যথাক্রমে ফোকাস f1 এবং আলোক কেন্দ্রের মধ্যে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দুটো কন্ডিশন পেয়ে গেলাম, এটা খর্ব হবে এবং খর্বাকার হবে, আর ওটা হচ্ছে কি অতি খর্বাকার এবং অসৎ। তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে মানে ব্যাপার স্যাপার অনেকটা জটিল, মানে মানে এর কন্ডিশনটা অনেক কম। ঠিক আছে, এরপরে যেটা চলে আসছে সেটা হচ্ছে যে আলোকরশ্মি দিয়ে অ্যাকচুয়ালি লেন্সের ক্ষেত্রে বস্তু আলোকরশ্মি যখন হচ্ছে উত্তল লেন্সের মধ্যে দিয়ে এবং অবতল লেন্সের মধ্যে দিয়ে বিভিন্ন কন্ডিশনে যাবে সেক্ষেত্রে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে তার ব্যাপার স্যাপার। যেমন ধরো যদি বস্তু প্রধান অক্ষের সমান্তরাল আসে, এটা ধরো প্রধান অক্ষ আছে, এর সমান্তরাল যদি আসে আলোকরশ্মি, তাহলে সেক্ষেত্রে সেই আলোকরশ্মিটা উত্তল লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্ব তৈরি হয় ফোকাসে, মুখ্য ফোকাসে। আর অবতল লেন্সের ক্ষেত্রে সেটা তৈরি হবে যতক্ষণ যে মুখ্য ফোকাসের অপসৃত, মানে মুখ্য ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে, মানে যেটা অ্যাকচুয়ালি হয়ে থাকে এর ক্ষেত্রে ওই অসৎ প্রতিবিম্ব তৈরি হয় না অবতল লেন্সের ক্ষেত্রে, সেক্ষেত্রে সেটাই হচ্ছে। তারপরে স্লাইডে দেখবো আমরা, যেমন ধরো যদি এখানে আলোকরশ্মি মুখ্য ফোকাস থেকে অপসৃত, মানে মুখ্য ফোকাস দিয়ে যায় তাহলে সেটা মোটামুটি সেটা প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরালের নির্গত হয়। এটা উত্তল লেন্সের ক্ষেত্রে, এটা উত্তল লেন্সের ক্ষেত্রে হয়ে থাকে। আবার এটা অবতল লেন্সের ক্ষেত্রে যদি সেটা মুখ্য ফোকাসের মধ্য দিয়ে, মুখ্য ফোকাস অভিমুখী আলোকরশ্মি প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরালে যে ঠিক নির্গত হয় এটা অ্যাকচুয়ালি দেখানো হয়েছে। তাহলে অবতল লেন্সের মুখ্য ফোকাস অভিমুখী আলোকরশ্মি প্রতিসরণের পর আলোক মানে অ্যাকচুয়ালি প্রতিসরণের পর যে ঠিক প্রধান অক্ষের সমান্তরালে এরা অ্যাকচুয়ালি নির্গত হচ্ছে, সেক্ষেত্রে এরমভাবে বেরিয়ে যাচ্ছে মুখ্য ফোকাসে, যেটি মুখ্য ফোকাসে অভিমুখী আলোকরশ্মি। তারপরে স্লাইড চলে আসে 3 নম্বর, যেখানে বলা হয় যে লেন্সের কেন্দ্র, আলোক কেন্দ্র যেটাকে বলা হয় অপটিক্যাল সেন্টার, অপটিক্যাল সেন্টারের মধ্য দিয়ে যদি আলোকরশ্মি যায় সেক্ষেত্রে মানে প্রতিবিম্ব তৈরি হবে কোনোরূপ বিচ্যুতি ছাড়াই। উত্তল লেন্স এবং অবতল লেন্স উভয়ের ক্ষেত্রে একটা বিচ্যুতি ছাড়াই মোটামুটি আলোকরশ্মি নির্গত হবে, সেটা আমরা এখানে দেখছি। ঠিক আছে, এরপরে যেটা আমরা দেখব লেন্সের সূত্র। লেন্সের সূত্র আমরা যেমন আগে আমরা পড়েছিলাম দর্পণের ক্ষেত্রে, এখানেও সেম জিনিস দেখবো। মোটামুটি ইউকে সবসময় এখানে উভত্তর লেন্সের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য সবসময় ধনাত্মক হয়, এখানে বলাই আছে প্রথমে। এই ফর্মুলা হচ্ছে 1/v - 1/u = 1/f, যেটা আমরা দর্পণের ক্ষেত্রে বলেছিলাম কি 1/v + 1/u = 1/f, লেন্সের ক্ষেত্রে মাইনাস। এবং এখানে প্রচলিত রীতি অনুযায়ী উত্তল লেন্স, যেটাকে অ্যাকচুয়ালি উত্তল লেন্স হয়ে থাকে, যেটা উত্তল লেন্স, এই উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য সবসময় পজিটিভ হয়। অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য মোটামুটি, এই যে অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য এটা যেমন প্লাস হয়, অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য মাইনাস হয়।
অবতল লেন্সের এফ এর মান মাইনাস হয়। ইউভিএফ এগুলো উচ্চতা অনুযায়ী বস্তুর উচ্চতা প্রতিবিম্বের উচ্চতার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এখন এই ফর্মুলাটা আমরা কিরমভাবে দেখবো, এখানে ম্যাগনিফিকেশনের যে ব্যাপারটা চলে আসছে, সেখানে ওই ম্যাগনিফিকেশনের যে কেসটা কিরম আসছে, যে ওই বিবর্ধনের ক্ষেত্রে যে এটাকে বলা হয় বস্তুর প্রতিবিম্ব উচ্চতা, এটাকে বলা হয় বস্তুর উচ্চতা। এদের ক্ষেত্রে আগেরটা যেমন আমাদের মানে দর্পণে যেটি মিররের ক্ষেত্রে একটা ফর্মুলা দেখেছিলাম, যেখানে ওই এম এর মান ছিল ভি বাই ইউ মাইনাস এইচ অন এইচ ইকুয়াল টু মাইনাস ছিল এটা। এর ক্ষেত্রে সেটা মানে এখানে জাস্ট পজিটিভ সাইনে আছে, বাট এর ক্ষেত্রে চেঞ্জগুলো হবে অন্য জায়গায়। সেটা হলো কি, এর ক্ষেত্রে যে চেঞ্জগুলো হয়, তাহলে এখান থেকে আমরা এটা দেখলাম, এর ক্ষেত্রে এম এর মানের পরিবর্তনটা, এম এর মানে এর ম্যাগনিফিকেশনটা এরকম অনেকটা, যে আমরা জানবো যখন যে যদি এর এই ম্যাগনিফিকেশনের মান, এম এর মান যদি পজিটিভ হয়, তাহলে সেটা জানবো ভার্চুয়াল ইমেজ তৈরি হচ্ছে, মানে অসৎ প্রতিবিম্ব তৈরি হচ্ছে, ভার্চুয়াল ইমেজ তৈরি হবে অ্যান্ড ইরেক্ট, ভার্চুয়াল এবং সোজা তৈরি হবে। আর যদি এম এর মান যদি নেগেটিভ হয়, আমরা জানবো সেটা হচ্ছে রিয়েল ইমেজ তৈরি হবে, এবং সেটা হচ্ছে কি তোমার হবে ইনভার্টেড, উল্টানো হবে, সৎ এবং উল্টানো প্রতিবিম্ব তৈরি হবে। এই দুটো এখন এর কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে মানে আমরা দেখবো অ্যাকচুয়ালি। যেমন ধরো প্রথমেরটা, একটা অবতল লেন্স বলে দিয়েছে, অবতল লেন্স মানে ওখানে এফ এর মান কী হবে, অবতল লেন্স মানে এফ এর মান মাইনাস বলেই দিয়েছে। প্রতিবিম্ব দূরত্ব বলছে যে একটা বস্তুকে লেন্স থেকে কত দূরে স্থাপন করলে সেটা লেন্স থেকে 10 মিটার দূরে প্রতিবিম্ব স্থাপন করবে। অবতল লেন্স মানে ভি এর মানও মাইনাস হবে। তাহলে সেক্ষেত্রে অবতল লেন্সের ক্ষেত্রে যেহেতু এফ মাইনাস, তাহলে আমরা জানি ওখান থেকে যেটি ইউর মানটা মাইনাসই হবে। তাহলে এখান থেকে ওই ক্যালকুলেশনের ফর্মুলা ফেললে ইউর মান মাইনাস পাই, ইউ এর মান সবসময় মাইনাস হয়, ইউ এর মান অলওয়েজ মাইনাস হবে, সেটা লেন্স হোক অথবা দর্পণ হোক, মিরর হোক। তাহলে এখানে দেখে আমরা মোটামুটি পেলাম বস্তু দূরত্ব মান হচ্ছে থেকে 30 সেন্টিমিটার। এটা কার ক্ষেত্রে, অবতলের ক্ষেত্রে, যাকে বলা হয় কনভেক্স লেন্স। এখন যদি এর বিবর্তনের ক্ষেত্রে যাই, বিবর্তনের ক্ষেত্রে আমরা জানবো অবতল লেন্সের ক্ষেত্রে দুটোই মান আমি পাচ্ছি, সেক্ষেত্রে এর মান পাচ্ছি প্লাস। ওই যে বললাম এম এর মান যখনই প্লাস হবে তখনই সেটা ভার্চুয়াল মানে অসৎ এবং সমশীর্ষ হবে, এবং প্রতিবিম্বের আকার মোটামুটি 1/3 হয়ে গেল। ঠিক আছে, তার মানে অবতলের ক্ষেত্রে, কনভেক্সের ক্ষেত্রে ইউভিএফ এটা সবসময় ইউ, এটা মাইনাস, এটা সবসময় মাইনাস। কনকেভের ক্ষেত্রে, উত্তলের ক্ষেত্রে ইউ মাইনাস এ প্লাস ভি প্লাস। আর যদি আমরা বিবর্তনের ক্ষেত্রে মানে বিবর্ধনের ক্ষেত্রে দেখি এম এর মান প্লাস, মানে সেটা অ্যাকচুয়ালি ভার্চুয়াল হবে অ্যান্ড ইরেক্ট। এম এর মান মাইনাস মানে রিয়েল হবে অ্যান্ড ইনভার্টেড। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তার পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে পরে কোশ্চেন আমরা দেখবো, যেখানে বলা হচ্ছে কি 2 সেমি দৈর্ঘ্যের একটা বস্তু আছে, তার মানে বস্তু দূরত্ব আগে এখানে ইউ এর মান লিখে নাও মাইনাস 2 সেমি, 10 সেমি ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটা উত্তল লেন্স। উত্তল লেন্স বলেছে মানে এফ এর মান কী হবে, পজিটিভ হবে। পজিটিভ কত, 10 সেমি। ঠিক আছে, তারপরে বলা হচ্ছে কি যে বস্তু দৈর্ঘ্যের একটা বস্তুকে বস্তু দূরত্ব, আচ্ছা এটা বস্তু দূরত্ব আর এটা বস্তুর দৈর্ঘ্য, বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে, তার মানে এইটা বস্তুর দৈর্ঘ্য এইচ হবে, আর বস্তু দূরত্ব হচ্ছে -15 সেন্টিমিটার। ঠিক আছে, প্রতিবিম্বের প্রকৃতি জানতে বলেছে, প্রতিবিম্বের অবস্থান, আকার। তার মানে এখান থেকে আমরা কী কী জানি ভালো করে দেখো, ফর্মুলা থেকে যদি আমরা দেখি, এই তো ফর্মুলা দেওয়াই আছে, যেখানে বস্তু দূরত্ব দেওয়া আছে +2 সেন্টিমিটার। এফ এর মান হচ্ছে, এ তো যেহেতু উত্তল লেন্স মান পজিটিভ হবে, আর ইউ এর মান সবসময় নেগেটিভ হবে। এখান থেকে ভিউর মান পেয়ে যাচ্ছি 1/v - 1/u থেকে, মোটামুটি ভি এর মান কত হচ্ছে +30 সেন্টিমিটার। এখন ভি এর পজিটিভ মান থেকে পাই যে আলোক কেন্দ্রের অপর পার্শ্বে 30 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব হয়, তাহলে প্রতিবিম্ব সৎ এবং অবশিষ্ট হবে। ঠিক আছে, তো প্রতিবিম্ব যদি সৎ অবশিষ্ট হয়, যেহেতু 30 সেন্টিমিটার দূরের অপর পার্শ্বে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, যেহেতু ভি এর মান ধনাত্মক, ভি এর মান আমরা পজিটিভ পেয়েছি, মানে উত্তল লেন্সের ক্ষেত্রে বললাম তো সবসময় উত্তল লেন্সের ক্ষেত্রে। আবার আমি এখানে ব্যাপারটাকে বলে রেখেছি, সবসময় কনকেভের ক্ষেত্রে ভি ইউ এফ
ভি পজিটিভ, ইউ নেগেটিভ, ইউ সবসময় নেগেটিভ, এটা পজিটিভ। এটা হলো উত্তল লেন্সের ক্ষেত্রে। আবার কনভেক্সের ক্ষেত্রে ভি মাইনাস মাইনাস মাইনাস, সবকটা মাইনাস, ঠিক আছে। এ তো সবসময় মাইনাস হবে, ইউ সবসময় মাইনাস হবে বললাম। তাহলে এখান থেকে আমরা এইচের মান পেয়ে যাচ্ছি, তার মানে বিবর্ধনের ক্ষেত্রে মান ক্যালকুলেশন করে পারছি -4 সেন্টিমিটার। মাইনাস মানে এম এর মান যখনই মাইনাস হবে তখন সেটা কি হবে, তখন সেটা রিয়েল হবে। যখনই হবে রিয়েল তখনই কি হবে, রিয়েল মানে সেটা ইনভার্টেড হবে, মানে সৎ প্রতিবিম্ব তৈরি হবে। তার মানে এম এর মান -2 সেন্টিমিটার, যেটা অ্যাকচুয়ালি একটা অবশিষ্ট এবং সৎ প্রতিবিম্ব তৈরি হলো। এটা প্রধান অক্ষের নিচে তৈরি হবে এবং লেন্সের অপর পাশে 30 সেন্টিমিটার দূরে অবস্থান করছে, সহজে অবশিষ্ট প্রতিবিম্ব তৈরি হচ্ছে এবং সেটা অ্যাকচুয়ালি দ্বিগুণ আকারে বিবর্ধিত, মানে বড় অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে, ইন লার্জ, ঠিক আছে। এই হোক, পরের স্লাইডে চলে যাই, যেখানে আমরা লেন্সের ক্ষমতা সম্পর্কে দেখব, পাওয়ার যাকে বলা হয়। যে মোটামুটি আমরা এখান থেকে উদাহরণ দেখেছি যে লেন্সে অবিশুদ্ধ বা মানে অপস্থিত কারা হয়, তার সেটা ডিপেন্ড করে লেন্সের ক্ষমতার উপর। মানে কম ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স আলোক রশ্মিকে বেশি কোণে বাঁকাতে সাহায্য করে, এবং সেক্ষেত্রে অপেক্ষিত বেশি ফোকাস দৈর্ঘ্য অবতল লেন্সের তুলনায় কম ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স অ্যাকচুয়ালি রশ্মিকে অধিক পরিমাণে অপসৃত করে। তাই লেন্সের দ্বারা এই রশ্মির অবিষ্ঠিত করা বা অপসৃত করার মাত্রাকে লেন্সের ক্ষমতা বলে। সেক্ষেত্রে বলা হচ্ছে কি, ফোকাস দৈর্ঘ্যের ক্ষেত্রে লেন্সের এই ক্ষমতাটাকে প্রকাশ করা হয় P=1/f দ্বারা। ফোকাস দৈর্ঘ্যের মান 1/f দ্বারা প্রকাশ করা হয়। এসআই পদ্ধতিতে ক্ষমতার একক হলো ডায়োপ্টার, যাকে আমরা ডি দিয়ে প্রকাশ করি, আর এফকে মিটার দিয়ে প্রকাশ করা হয়। তাই ডায়োপ্টারের একক ক্ষমতার ডায়োপ্টার এককে প্রকাশ হয়। এক ডায়োপ্টার হলো লেন্সের ক্ষমতা, যার মান হচ্ছে 1 মিটার হয়ে থাকে। তার মানে এক ডায়োপ্টার হলো এক মিটার ইনভার্স, ঠিক আছে। এক ডায়োপ্টার মানে হলো এক মিটার ইনভার্স, যেহেতু 1/f হয়ে থাকে। তা সেক্ষেত্রে উত্তল লেন্সের ক্ষেত্রে মোটামুটি ক্ষমতা হয়ে থাকে সবসময় পজিটিভ হয়। যাদের ক্ষেত্রে জানবে যে চোখের পাওয়ার নেগেটিভ হয়, তাদের ক্ষেত্রে জানবে তারা অবতল লেন্স ব্যবহার করছে। তার মানে কি বললাম, নেগেটিভ যদি পাওয়ার হয় অবতল লেন্স মানে কনকেভ, মানে অবতল মানে হচ্ছে কনভেক্স লেন্স, আর যদি পজিটিভ পাওয়ার হয় তাহলে উত্তল লেন্স। এগুলো কিন্তু লেন্স পড়াচ্ছি মানে লেন্স, ঠিক আছে। উত্তল লেন্স এখান থেকে হয়ে থাকে, ঠিক আছে। তার মানে আমরা দেখব চক্ষু চিকিৎসকগণ যখন অপটিক্যাল লেন্সের সাথে আমাদের সংশোধক লেন্সের বিধান করে থাকেন। ধরো কারোর ক্ষমতা বলেছে, মানে তার কারোর চোখের ক্ষমতা লেন্সের পাওয়ার দেওয়া আছে +2 ডায়োপ্টার। তার মানে তার ধরতে হবে তার লেন্সটা উত্তল, তার মানে তার পজিটিভ, এবং তার ফোকাস দৈর্ঘ্যের মান এখান থেকে বার করতে হবে। তার ফোকাস দৈর্ঘ্যের মান কত হবে, তার মানে 1/f এখানে বলে দিয়েছে। তাহলে P আমরা জানি 1/f, তাহলে এখানে P বলে দিয়েছে +2, তার মানে এফ এর মান এখান থেকে বেরিয়ে যাবে। তাহলে এফ এর মান কী হবে, 1/2 মানে 0.505, তার মানে 0.05 ফোকাস দৈর্ঘ্য, ব্যাস হয়ে গেল। সেমভাবে -2.5 মানে এর ক্ষেত্রে অবতল লেন্স ব্যবহৃত হবে, মানে এর ক্ষেত্রে কনভেক্স লেন্স ব্যবহৃত হবে, ঠিক আছে। তাহলে এর ফোকাস দৈর্ঘ্য কত হবে, -0.40, এটা হলো লেন্সের অবতল লেন্স, এটাকে বলা হয় কনভেক্স লেন্স। এই হচ্ছে কি লেন্সের পাওয়ার নির্ণয়ের ব্যাপার স্যাপার। এর পরের স্লাইডে আমরা দেখবো জাস্ট এই লেন্সের ওই পাওয়ারগুলো কী করে যোগ করা হয়, সেক্ষেত্রে লেন্সের পাওয়ারগুলোকে মোটামুটি যোগ করা হয় এরমভাবে যে প্রতিবিম্বের বিবর্ধন এবং তীক্ষ্ণতা বাড়াতে লেন্সগুলোকে সমন্বয় করা হয়। সেক্ষেত্রে লেন্সের তুল্য ক্ষমতা কীরকমভাবে বার করা হয়, জাস্ট পাতিয়ে এগুলোকে যোগ করে দেওয়া হয়। তার তুল্য ক্ষমতা P=P1 + P2 + P3 এমভাবে ডট থাকে। লেন্সের ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তে মোটামুটি ক্ষমতার ব্যবহার চক্ষু চিকিৎসকগণ এর নিকট এটাকে ব্যবহার করা হয় চক্ষু পরীক্ষার সময়। চক্ষু চিকিৎসকগণ পরীক্ষণীয় চশমার ফ্রেমে যতক্ষণ বিভিন্ন লেন্সের ওই যুক্ত সমবায়কে রাখে এবং চক্ষু চিকিৎসক মোটামুটি বীজগাণিতিক যোগের মাধ্যমে এগুলোকে যেটি হিসাব করে থাকেন। যেমন ধরো +2 ডায়োপ্টার +0.25 ডায়োপ্টার, ক্ষমতা দুটো লেন্স মিলে 2.5 ডায়োপ্টার তৈরি হয়। তাহলে প্লাস মানে হচ্ছে কি উত্তল লেন্স ব্যবহৃত হচ্ছে, উত্তল লেন্স মানে হচ্ছে কনকেভ ব্যবহৃত হবে। এরমভাবে মোটামুটি একক লেন্স দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের ত্রুটি কমাতে লেন্সের সমবায় গঠনকে ব্যবহার করা হয়। তা সেই জন্য আমাদের যখন চোখের পাওয়ার মানে যেটি মেজারমেন্ট করা হয় তখন এরকম অনেক কটা লেন্সের পাওয়ার মানে ছোটো ছোটো পাওয়ারকে অ্যাড করে তারপর লেন্সকে এই আমাদের অ্যাকচুয়াল পাওয়ারটাকে দেওয়া হয়। এই সাধারণত ক্যামেরা, অনুবীক্ষণ যন্ত্র, নবীক্ষণ যন্ত্র প্রভৃতি ক্ষেত্রে লেন্স এই পাওয়ারটাকে কাজে লাগানো হয়। এই হোক, মোটামুটি আমরা এর মাধ্যমে কমপ্লিট করলাম আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা, লেন্সের ভিডিওটা। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।
এবং পাশে থাকো, এর সাথে আরও এর ভিডিও আসবে। কেমিস্ট্রি এবং বায়োলজির এই ভিডিওগুলো কন্টিনিউ আসতে থাকবে। তোমরা সঙ্গে থাকো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিও। আপাতত এই পর্যন্ত, থ্যাংক ইউ।